আজকে রাশিয়া, চায়না এবং ভারত, তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটা রাজনৈতিক, সামরিক এবং ব্যবসায়িক, এই প্রেক্ষাপটে বিশ্বের রাজনীতি কিন্তু আবার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। একতরফা ফাঁকা মাঠে যে গোলটা 5ই আগস্ট বাংলাদেশে হয়েছে, আগামী দিনে আমি বিশ্বাস করি ফাঁকা মাঠে আর গোল হবে না। এই জায়গায় বাদল ভাই, আপনি আরআইসি জোটের কথা বলছেন, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, আপনাদের এই জোটের কোনো প্রভাব পড়তে পারে? আপনি কি মনে করছেন যে এই জোট বৈশ্বিকভাবে কোনো প্রভাব পড়তে পারে আওয়ামী লীগের উপরে? অবশ্যই, কারণ আজকে বিশ্বায়নের দিকে আপনি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র, এক জাতি থেকে আরেক জাতি বিচ্ছিন্ন নয়, নিজেদের অস্তিত্বের স্বার্থে। এবং এই যে ঐক্যটা যদি হয়, ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশ, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ, আজকে যারা বাধ্য হয়ে ভয়ে, বাংলাদেশে যেভাবে ইউনুস বাহিনী, জঙ্গিরা, আওয়ামী লীগ এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় সাংবাদিকদের বিরুদ্ধে মব সন্ত্রাস যেটা করেছে, তাদের খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবং আমি বিশ্বাস করি আপনি আশা দেখছেন এই যে ডিপ স্টেটের প্রোডাক্ট হচ্ছে ইউনুস পিছু হতে বাধ্য হবে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হতে বাধ্য হবে আরআইসি জোটের ঐক্যে, আপনি এই আশাটা দেখছেন? অবশ্যই, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি। এই দল আওয়ামী লীগ হিসেবে আপনারা কি সেই দিকেই চেয়ে আছেন যে আরআইসি আপনাদের সহযোগিতা করবে, পৃষ্ঠপোষকতা করবে, আপনারা বাংলাদেশের রাজনীতিতে ফুল ফেজে আসবেন, এমনটা কি চেয়ে আছেন? আমি একদম যে তারা সরাসরি কোনো হস্তক্ষেপ করবে, আমি সেই ধরনের কোনো প্রত্যাশা করি না। আমি আগেই বলেছি, আমাদেরকে আমাদের পায়েই, আমাদের শক্তির উপরেই আমাদেরকে দাঁড়াতে হবে, কিন্তু একতরফা ভাবে। এখানে তো কেউ না কেউ রেফারির ভূমিকা পালন করছে। একতরফা ভাবে আমাদের এইখানে যা সেই পরাশক্তিগুলো করে যাচ্ছে, এই একতরফা ভাবে তারা আর পারবে না। আজকে আপনি সাধারণ মানুষ থেকে আরম্ভ করে যে কোনো শ্রেণী পেশার মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, বলবে আগেই ভালো ছিলাম, আগেই শান্তিতে ছিলাম। আজকে এই যে 1 বছরে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো বিচার নেই, কোনো শাসন নেই, সেটা আপনি সচিবালয়ে যেভাবে নেই, আপনি ইউনিয়ন পরিষদে গেলেও কিন্তু একই অবস্থা। আমি কমিশনার, ডিসি অফিসার বললাম না, আজকে আপনি সেনাবাহিনীকে, পুলিশকে তো তারা মব সন্ত্রাসের মধ্য দিয়ে কোন পর্যায়ে নিয়ে এসেছে সেটা আমরা জানি। আজকে সেনাবাহিনীকে বিভিন্ন ভাবে তারা যেভাবে হুঙ্কার, উস্কানি দিয়ে যাচ্ছে এবং দিচ্ছে, আবার আমরা বলছি তারা বুঝে না। এই নতুনদেরকে ঝাড়া দিলে কোটি কোটি, শ কোটি টাকা বের হয়। 3টা 4টা করে ফ্রেন্ড, সেগুলা বুঝে, সেখানে তারা নতুন না। আর সেনাবাহিনীকে ধমক দিলে একটা ইট খুলে নিয়ে আসবে ক্যান্টনমেন্টের, তখন বলবেন এরা নতুন। তো এই ধরনের একটা তামাশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি বিশ্বাস করি একটা জাতি, একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। এই সরকার অবৈধ সরকার, তো অবৈধ সরকারের মব করছে, এটা করছে, সেটা করছে, আপনারা কেন মানবেন? অবৈধ সরকারের বিরুদ্ধে আপনাদের অ্যাকশন কি? আপনারা কি করবেন? মানে এই সরকারকে তো মানছেন না, আপনারা মানছেন না যে এটি একটি সরকার, তো এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের কি অ্যাকশন হবে? সরকার তো আপনাকে কর্মসূচি করতে দেবে না, কিংবা সরকারের কাছে অনুমতি নিয়ে কোনো আন্দোলন সংগ্রাম হয় না, পৃথিবীর কোথাও এটি হয়নি। এমনকি আওয়ামী লীগের যে পতন হয়েছে, আওয়ামী লীগের পতন গত বছরে, সেটি কিন্তু অনুমতি নিয়ে হয়নি। আপনারা কি কারো অপেক্ষা করছেন? কেউ কি আপনাদেরকে ক্ষমতায় এনে বসিয়ে দেবে বা আপনাদেরকে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে, এমনটা কিছু? আসলে কেউ কাউকে ক্ষমতায় কোথাও বসিয়ে দেয় না। আপনার ইউনুসের মতো পাপেট গভর্নমেন্ট বা হামিদ কারজাইয়ের মতো কাউকে বসানো যায়, কিন্তু গণমানুষের কোনো সংগঠনকে বা গণতান্ত্রিক ভাবে বা জাতীয়তাবাদী কোনো শক্তিকে
কেউ এসে কোনো পরাশক্তি এসে বসিয়ে দিবে বা কোনো বাহিনী বসিয়ে দিবে, এই ধরনের আশা করাটা ভুল। আপনি, আমি বা অন্য কেউ যদি আমাদের এই ধরনের প্রত্যাশা থাকে, সেটা আসলে মানে আপনি ঘুমের মধ্যে স্বপ্ন নয়, আপনি জেগে জেগেই সেই স্বপ্ন দেখছেন। আওয়ামী লীগ কেন 1 বছরে প্রতিরোধটা গড়ে তুলতে পারছে না? আমরা ঘুরে ফিরে কিন্তু এই একটা প্রশ্নের মধ্যেই আটকে আছি। তারা তো চাচ্ছেই যে আওয়ামী লীগকে রাস্তায় নামুক, আওয়ামী লীগ এই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত বা মোকাবেলা করবে কিভাবে? খালি হাতে, ফুল দিয়ে? নিশ্চয়ই না। তারা যেভাবে ওয়েল ইকুইপড, আপনি যখন যে আপনার প্রতিপক্ষ তার থেকে শক্তভাবেই কিন্তু তাকে প্রতিরোধ করতে হবে। অর্থাৎ তারা কিন্তু চায়, তাদের কাছে কে ক্ষমতায় থাকলো বা না থাকলো, বা এখানে এই দেশ বা বাঙালি জাতির ভবিষ্যৎ কি হলো, বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় গেল, সেটা কিন্তু তাদের বিষয় নয়। তারা চায় করিডোর, তারা চায় সেন্ট মার্টিন দ্বীপ। এতে দেখুন, এই পশ্চিমারা, এই ইউরোপিয়ান ইউনিয়নই যদি বলেন বা আমেরিকা, তাদের কিন্তু গণতন্ত্র এবং মানবাধিকারের সংজ্ঞা, বাক স্বাধীনতার সংজ্ঞা এক এক জায়গায় এক এক রকম। সেটা বাংলাদেশের জন্য একরকম, ভেনেজুয়েলার জন্য একরকম, ইউক্রেনের জন্য একরকম, ইসরায়েলের জন্য, গাজার জন্য একরকম, লিবিয়ার জন্য একরকম, ইরাকের জন্য একরকম। তাদের কিন্তু এটা কোনো ইউনিফর্ম বা এক প্যাটার্নের নয়। তারা যে জায়গায় যেভাবে দেখতে চায় সেভাবেই তারা সাজায়। তা আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, 14 নির্বাচনে বিএনপি, জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা অংশগ্রহণ করলো না, তারা জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাসে মেতেছিল। 18 নির্বাচনে আসলো, আবার তারা পুরোপুরি সেই নির্বাচনে অংশগ্রহণ করলো না। 24-এ তারা আসলো না। আমাদেরকে বারে বারেই তারা প্রেসার করছিল, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সেই সময় তাদের সংজ্ঞাটা ছিল সব রাজনৈতিক সংগঠনকে সেই নির্বাচনে নিয়ে আসতে হবে, সেটা সরকারের দায়িত্ব। আর আজকে তাদের ইনক্লুসিভ নির্বাচনের মানেটা হচ্ছে যে সাধারণ মানুষ যেন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলেই নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হচ্ছে, আওয়ামী লীগকে যে রাজনীতি করতে দেয়া হচ্ছে না, আওয়ামী লীগকে বিরুদ্ধে যে নির্যাতন হচ্ছে, এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। মানবাধিকারের কান্নায় বা চোখের জল ফেলতে ফেলতে ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন ধরনের বিবৃতি যেগুলো দিয়েছিল, আজকে দেখুন সেগুলোর কিন্তু কোনো খবর নেই। আজকে মায়ের কান্না বা বিভিন্ন সংগঠন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে বিভিন্ন জায়গায় আমরা তাকে এখানে সেখানে ঘোরাফেরা করতে আমরা দেখেছি। আজকে যে হাজার হাজার মায়ের কান্না, এই জায়গায় কিন্তু তাদের কোনো উচ্চবাক্য নেই, এই ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। অর্থাৎ কারণ তারাই তো এই বিষয়টা সাজিয়েছে, তারাই তো এই জিনিসগুলো করতে চাচ্ছে। কিন্তু এখন আজকে রাশিয়ার সেই পতনের পর, ভাঙ্গনের পরে, স্নায়ুযুদ্ধের সেই জমানার পরে এককেন্দ্রিক বিশ্ব হয়ে যাওয়ায় যে মুড়লগিরি চলছিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ ভূখণ্ডে বসবাস করবে। আমরা তো মুক্তিযুদ্ধের পর থেকে, সেই বঙ্গবন্ধু সরকারের পর থেকে এখন পর্যন্ত আমাদের যে পররাষ্ট্রনীতি, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা কারো সঙ্গে যুদ্ধ খেলতে চাই না। আমরা আমাদের শক্তি সামর্থ্য কতটুকু সেটা তো আমরা জানি, এবং আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, আমাদের কৌশল দিয়ে, আমাদের মানবিকতা দিয়ে, আমাদের যে দক্ষতা রয়েছে, মেধা রয়েছে, সেটা দিয়ে আমাদের জাতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ দেশ, নিরাপদ বিশ্বের নাগরিক হিসাবে রেখে দিতে চাই। এই জায়গায় আমাদের দেশে জাতিগত সংঘাত বা অন্য রাষ্ট্রের যুদ্ধের প্রক্সি যুদ্ধে আমাদের দেশ অংশগ্রহণ করবে, সেটা আমরা চাই না, বাংলাদেশের মানুষ চায় না। আজকে আওয়ামী লীগের পতন শুধু আওয়ামী লীগের পতন নয়,
আজকে একটা সাজানো গোছানো দেশ বাংলাদেশ পুরো পতন হয়ে গেছে। এই যে পতনটা হলো, আওয়ামী লীগ আপনারা আপনাদের দলীয় ভাবে কি কোনো চিন্তা ভাবনা হয় যে আপনাদের কেন কিভাবে পতন হলো? এই সমালোচনা, এই আত্ম উপলব্ধিটা কি হয়? আপনারা যে বাংলাদেশকে নিয়ে একদম বসে পড়লেন, এটা কি উপলব্ধি হয়? অবশ্যই আমাদের উপলব্ধি অবশ্যই আমাদেরকে করতে হবে, কারণ আপনি অতীত এবং বর্তমানকে যদি মূল্যায়ন না করেন, বিশ্লেষণ না করেন, আগামীতে বা আগামী দিনে আপনি কি পরিকল্পনা করবেন বা কিভাবে এগিয়ে যাবেন সেটা তো আপনি তৈরি করতে পারবেন না। সেই পথ, সেই রূপরেখা। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। আমরা হিংসনীয়ভাবে দেশের অবকাঠামো উন্নয়ন করেছি, অন্যান্য আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়ন করেছি। আমরা এই যে ছাত্ররা রাস্তায় নেমে আসলো, স্কুল কলেজের মতো আমরা জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় করেছিলাম। কার জন্য? আইটিতে বা এইভাবে যে স্পেশাল ইকোনমিক জোন করা হয়েছিল কর্মসংস্থানের জন্য, পড়াশোনার জন্য। আমরা টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিটি উপজেলায় একটা দুটো করে করা হয়েছিল নতুন করে। কার জন্য? আমাদের তরুণদের জন্যই তো। আমরা এই তরুণদেরকে আজকে আমাকে স্বীকার করতেই হবে। এই 15 বছরে আমরা মনে করেছিলাম যে আমরা সবকিছু করেছি, উন্নয়ন করেছি, দেশের মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে মানুষের গড় আয়ু, কোন ধরনের কোন সূচকে আমরা কাজ করি নাই? বঙ্গবন্ধু কন্যা সব জায়গায় করেছেন। আমি যে জায়গাটায় রয়েছি আমি নিশ্চয়ই আমার দায়িত্ব পালন করি নাই। বা আমরা যারা অন্যান্য জায়গায় ছিলাম, বঙ্গবন্ধুর কন্যার তো একক সব দায়িত্ব ছিল না। তিনি তো আগামী দিনের জন্য কাজ করেছেন, বর্তমানের জন্য কাজ করেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তিনি বিনির্মাণের জন্য অনবরত কাজ করেছেন। কিন্তু আমি বা আমাদের মতো আমরা যারা ছিলাম, আমরা যারা এই তরুণ প্রজন্মকে সেভাবে তাদের মানুষ গঠনের জন্য আমরা যে কাজগুলো করার কথা ছিল, নিশ্চয়ই আমরা সেটা করি নাই। এই তরুণ প্রজন্ম আওয়ামী লীগের 15 বছরে হল দখলের ঘটনা দেখে নাই, শিক্ষাঙ্গনে সন্ত্রাস দেখে নাই, সেশন জট দেখে নাই। তারা এই 15 বছর তার সঙ্গে যদি আরো 5 বছর বা 10 বছর আমরা যোগ করি, কারণ যার বয়স ছিল 5 বছর, যার বয়স ছিল 10 বছর, সে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বা ছাত্র দলের সেই তাণ্ডব বা সন্ত্রাস তো সে দেখে নাই বলেই সে তার বুঝ বা বুদ্ধির বিবেচনায় সে যা যা দেখেছে, কিছু কিছু অসংগঠিত ছিল, এগুলাকে বড় বা অনেক বড় করে যারা তুলে ধরেছেন, আমরা অতীতের সঙ্গে এই তুলনামূলক চিত্রটা আমরা দিতে পারি নাই। আজকে দেখুন, আওয়ামী লীগ সেই 69 বা 70 সোনার বাংলা শ্মশান কেন, শুধুমাত্র পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যে বৈষম্য, সেই পার্থক্যটা পোস্টার লিফলেটে দিয়েই কিন্তু আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু এদেশের মানুষের চোখ খুলে দিয়েছিলেন। এদেশের মানুষ বঙ্গবন্ধু যাকে যেখানে প্রার্থী দিয়েছিলেন তাকেই সেখানে নির্বাচিত করেছিল, প্রার্থীকে সেটা কিন্তু দেখে নাই। সেখানে মানুষ তার বৈষম্যটাকে সামনে নিয়ে আওয়ামী লীগ সেভাবে অ্যাড্রেস করতে পেরেছিল, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। এবং এই যে ছাত্র আন্দোলনটা, আমরা হয়তো যেভাবে এই আন্দোলনটা নিয়ে যারা আন্দোলনরত ছিল তাদেরকে যেভাবে আমরা হ্যান্ডেল করা বা তাদের সঙ্গে যেভাবে বোঝাপড়ার বিষয়টা এগিয়ে যাওয়ার কথা ছিল, এই জায়গায় বিষয়টা আসতে চায় নাদিল ভাই। কথিত আছে, আলাপ আছে, আলোচনায় আছে এবং গণমাধ্যমে এসছে। ভারতীয় গণমাধ্যমে 3 দিন আগে একটি রিপোর্ট এসছে নর্থ ইস্ট নিউজে। ভারতীয় বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী একটি রিপোর্ট করেছেন, একটা স্টোরি করেছেন। আওয়ামী লীগের ভেতরেই এই যে ডিপ স্টেট এত আলাপ আলোচনা, আওয়ামী লীগের ভেতরে ডিপ স্টেটের সাথে যুক্ততার খবর দিয়েছে নর্থ ইস্ট নিউজ। এর মধ্যে 3 জন মন্ত্রী, একজন উপদেষ্টা, মন্ত্রীর পদমর্যাদায় সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, কিংবা তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাতের যুক্ততার একটা খবর দিয়েছে। এগুলোকে আপনারা বিশ্বাস করেন?
এই চন্দন নদীর এই নিউজটি আমি পড়েছি এবং আপনিও এটা নিয়ে একটি অনুষ্ঠান করেছেন, সেটাও আমি দেখেছি। দেখুন, আমি এটা বিশ্বাস করতে চাই না, আমি বিশ্বাস করতে চাই না। তবে যেহেতু এটা সামনে এসেছে, আমি মনে করি এটা নিশ্চয়ই আমরা খোঁজখবর নিব, আমরা দেখব। তবে আমি আবারও দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম, এবং আমি বিশ্বাস করি এই আওয়ামী লীগের ভেতর থেকে কেউ এই ধরনের ষড়যন্ত্রে পা দিবে না। এবং এই আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা যেভাবে কষ্ট করে তিনি তার এই দলটি, এই দেশটিকে যেভাবে সাজিয়েছেন, এই দেশটি তার স্বপ্ন ছারখার হয়ে যাবে তার খুব কাছের মানুষদের দ্বারা, সেটা বিশ্বাস করাটা খুব কষ্টকর। তবে এই বিষয়টা যে ইতিহাস তো বলে না, আমাদের অতীত ইতিহাস, আমি যদি নবাব সিরাজউদ্দৌলার থেকে শুরু করি, যে প্রাসাদ ষড়যন্ত্র একটা আছে, কিন্তু আমরা কি আওয়ামী লীগের পতনের প্রাসাদ ষড়যন্ত্র কি ছিল না, এটা কি বিশ্বাস করব? ভেতরে যদি কোনো, আমি এই যে মেটিকুলাস ডিজাইনটা বলি, মেটিকুলাস ডিজাইনটা রাখলো কিভাবে? আমার যদি দুর্বলতা না থাকে, তাহলে মেটিকুলাস ডিজাইনটা রাখার জায়গাটা পেলো কিভাবে ডিপ স্টেট? হ্যাঁ, আমাদের সেটা যেভাবে মোকাবেলা করার প্রয়োজন ছিল, সেই জায়গায় আমাদের কৌশলে হয়তো কাজ করে নাই। এবং আমি মনে করি যে সবসময় উদাহরণ তো উদাহরণ, ব্যতিক্রম তো অনেক সময় থাকে। আমি একদম সেটাকে সেভাবে আমি এই উদাহরণটাকে আমি সামনে আনতে চাই না, এই নেতিবাচক উদাহরণটাকে। তবে আওয়ামী লীগ একটা অনেক বড় দল, এই দলে আমরা তো আর ক্যাডার ভিত্তিক সংগঠন নই, আমাদের একটি বাঙালি জাতীয়তাবাদকে নিয়ে বঙ্গবন্ধু এই দলটি তৈরি করেছিলেন, হোসেন সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং এই দলটি আমাদের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী তাদের শ্রম ঘামে এই পর্যায়ে এসেছে। বঙ্গবন্ধু কন্যা বহুদা বিভক্ত আওয়ামী লীগকে বঙ্গবন্ধু সেই করুণ শাহাদত বরণের পরে তিনি হাল ধরেছেন এবং আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আওয়ামী লীগের উপরে বিভিন্ন সময় বিপর্যয় এসেছে। আওয়ামী লীগ তো এই শুধু ইউনূস যে প্রথম নিষিদ্ধ করলো এমন নয়, আওয়ামী লীগ তো পাকিস্তান আমলেও নিষিদ্ধ হয়েছে।